সম্প্রদায়ের পক্ষ থেকে শুরু করতে চলেছি ইংরেজি নববর্ষের শুভ আগমনে মহাভারতের কাহিনী অবলম্বনে এক নতুন নৃত্য নাট্য পালা। তাই আপনাদের আসলে এই পালাখানে আমরা প্রথম পরিবেশন করতে চলেছি। তাই যদি পালার মধ্যখানে নাচে তালে গানে ছন্দে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ গুণে মার্জনা করবে। তাই শ্রী দর্শক মন্ডলী, রাজীব কর্মকার রচিত, নরেশ ওরাম পরিচালিত, অষ্টম সঞ্জয় রামছ সম্প্রদায় পরিবেশিত সেই পালাখানের নাম হলো ভীম পুত্র ঘটপতি জন্ম হইতে ভীম হীরাবতীর শুভ মিলন। তাই শ্রী দর্শক মন্ডলী, আপনারা সকলেই জানেন যে বার্নাবর্তীর যতুগৃহে আগুন লাগার পর পঞ্চ পাণ্ডব তাদের মাতা কুন্তিকে নিয়ে সুরঙ্গ পথে পালিয়ে গিয়ে কাণ্ডব নামক জঙ্গলে রাত্রি যাপন করে। কিন্তু সেই জঙ্গলের রাজা রাক্ষসরাজ হিড়িম্ব জ্যান্ত মানুষের গন্ধ পেয়ে ক্ষুধা নিবারণের জন্য বোন হিড়িম্বাকে তাদের ধরে নিয়ে আসা আদেশ দেন। হিড়িম্বা ছদ্মবেশে সেখানে গিয়ে ভীমের রূপে মুগ্ধ হয়ে তার প্রেমে পড়ে যায়। আসতে দেরি দেখে হিড়িম্ব সেখানে পৌঁছলে ভীমের সঙ্গে তার যুদ্ধ হয়। যুদ্ধে হিড়িম্ব মারা যায়। এরপর মাতার আদেশে একটি শর্তে ভীমের সঙ্গে হিড়িম্বার বিবাহ হয় এবং ভীম হিড়িম্বা সেই কাম্যক বনে থেকে যায়। তাই এদিকে ভীম হিড়িম্বা মনের আনন্দে নৃত্য করতে করতে কাম্যক বনে করছে না গো। যারা কাম্যক বনে করেছেন আগমন আর এই ভীম হিড়িম্বার ভূমিকায় আপনাদের আলোকন হস্ত মহানিত্যর মধ্যে যারা নৃত্য পরিবেশন করতে হয় তারা হলেন ওস্তাদ নরেশ্বর অনিত্যশিবী রাজেশ।
আজ তোমার মনে এত প্রসন্নতা কেন হিড়িম্বা? এর আগে তো কোনোদিন তোমায় তো আনন্দিত হতে দেখিনি। বলো বলো হিড়িম্বা, তোমার মনে কিসের এত প্রসন্নতা? আজ বিধাতা আমার প্রতি প্রসন্ন, তাই তো আজ আমি এত আনন্দিত। আজ বিধাতা আমার প্রতি মুখ তুলে চেয়েছে প্রাণনাথ, তাই তো আজ আমি তোমার সন্তানের মাতা হতে চলেছি। আজ আমি সন্তান সম্ভবা। সত্যি বলছো প্রিয়? এই কি কথা শোনালে তুমি? তুমি মাতা হতে চলেছ, এ তো মহা আনন্দের কথা। এই খুশির সংবাদে আমার হৃদয় নেচে উঠেছে। এই সত্যি আজ আমরা দুজনে মিলে একটু আনন্দ করি। সোনা সোনা আগে যে তোমার সুখের আমার একটু বিশ্রামের প্রয়োজন, তাই চলো না ওই কুটির প্রান্তে গিয়ে খানিক বিশ্রাম করি। খানিক বিশ্রাম করো, চলো হিড়িম্বা ওই কুটির প্রান্তে গিয়ে আমরা খানিক বিশ্রাম করি। বসো হিড়িম্বা, এখানে বসো। আমি তোমার শরীরে বাতাস করে দিই হিড়িম্বা, আমি তোমার শরীরে বাতাস করে দিই হিড়িম্বা। হিড়িম্বা দেখি হিড়িম্বা ঘুমিয়ে গেল নাকি? সন্তান সম্ভবা মানে আমাদের বিচ্ছেদের সময়। তোমার কি মনে পড়ে না হিড়িম্বা সেই পূর্বের কথা? এর পূর্বে মাতা আমাদের শর্ত দিয়েছিল যে হিড়িম্বা সন্তান সম্ভবা হলে আমাকে তাদের কাছে ফিরে যেতে হবে। আজ তুমি সন্তান সম্ভবা হিড়িম্বা, সেই কঠিন সময় এখন উপস্থিত। তাই মাতার দেওয়া কথা রাখতে আমি তাদের কাছে চললাম হিড়িম্বা। তুমি আমায় ক্ষমা করো হিড়িম্বা, তুমি আমার সন্তানকে সযত্নে লালন পালন করো হিড়িম্বা। আমি চলে যাচ্ছি হিড়িম্বা, বিদায় হিড়িম্বা, বিদায় বিদায়। চলে গেলে সহসা হিড়িম্বার ঘুম থেকে যায়। সম্মুখে স্বামীকে দেখতে না পেয়ে কোথায় গেলে তুমি? স্বামী যে আমায় কোনো সাড়া দিচ্ছে না, তাহলে কি স্বামীর সেই পূর্বজন্মের কথা মনে করে আমায় ছেড়ে হতে পারে না? স্বামী আমায় ছেড়ে যেতে পারে না। স্বামী স্বামী কেমন করে বাঁধি
তুমি ফিরে এসো গোস্বামী, তুমি আমায় ছেড়ে দেও না গোস্বামী, তুমি ফিরে এসো। এখন আমি এমন করে কি করে তা থাকবো গোস্বামী, তুমি ফিরে এসো প্রাণনাথ, তুমি ফিরে এসো। মাতার কাছে কানমুখ বলে কাকে পড়ে থাকে হিড়িম্বা। দিনটাই মাসটাই স্বামীর অপেক্ষায় দিন কাটতে কাটতে হিড়িম্বা জন্ম দেয় পুত্র সন্তানের, আর সেই পুত্র সন্তানের নাম দেন ঘাতোৎকচ। হিড়িম্বা তাকে সযত্নে লালন পালন করে নারায়ণ বিদ্যার সঙ্গে মায়া বিদ্যায় পারদর্শী করে তোলেন। ঘাতোৎকচ এখন কানমুখ বনের রাজা। প্রতিদিনের নেই ঘরে পূজা কেউ শিব পূজা করার জন্য মন্দির প্রাঙ্গণে করছে না। ভরবে না সবাই একটা নাম ধরবে। শিব পূজা করার জন্য মন্দির ব্রাহ্মণী করেছেন আগমন। আর এই ঘটপুজোর ভূমিকা নৃত্য পরিবেশ শুরু করে দেখাবে দেশি জঙ্গল সরকারি রাস্তা
আমার মাতার কণ্ঠস্বর একই মাতা হঠাৎ করে মন্দির ব্রাহ্মণে কেন মাতা প্রণাম প্রাণ তরণে মাতা প্রণাম মাতা এমন উদাসীন কণ্ঠে ডাকতে ডাকতে এত কষ্ট করে এখানে কেন এলে মাতা আমায় ডাকলেই তো আমি ছুটে যেতাম পুত্র আমি অনেক আশা দিয়ে এখানে এসেছি বাবা অনেকদিন ধরে মানের গহীনে একটি ইচ্ছা লুকিয়ে রেখেছি বল বাবা তুই সেই ইচ্ছা আমার পূরণ করবি এটি কথা বলছো মাতা তুমি আমার জন্মদাত্রী মাতা তুমি আমার এই পৃথিবীর আলো দেখিয়েছো কত দুঃখ কত কষ্ট সহ্য করে আমায় বড় করেছো আর আমি তোমার একটি ইচ্ছা পূর্ণ করবো না এই সহসাগরা পৃথিবীতে এমন কোন পুত্র আছে মাতা যে তার পিতা মাতার ইচ্ছা পূর্ণ করে না পুত্রের জন্ম আদেশ করো মাতা আদেশ করো ইচ্ছা রয়েছে তোমার মনে আমি জীবন দিয়ে তাহা করিব পুরো পরিপুত্র তারপর কিছু নয় রে বাবা আমি বলছিলাম কি তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস রাজকার্য পরিচালনায় দেশে দেশান্তরে ছুটে যাস তখন আমি কি বড় একা হয়ে পরিপুত্র তাই বলছিলাম কি তুমি বিয়ে করে আমার জন্য একটি পুত্রবধূ এনে দাও তবে আমার মনের চিন্তা দূর হবে ও এই কথা ঠিক আছে মাতা তোমার কথা মতো আমি তোমার ইচ্ছা অবশ্যই করিব পূর্ণ মাতা তুমি আমার জন্য উপযুক্ত কন্যার সন্ধান করো আমি বিয়ে করতে প্রস্তুত ইতি সত্যি বলছো পুত্র তুমি বিয়ে করবে আহা কি আনন্দ আমার
করে তাহা করিব বলো। ওরে বাছা, আমার পুত্র ঘটক বিয়ে করতে চাই, তার জন্য উপযুক্ত পাত্রী সন্ধান করতে হবে। তাই তোরা ছুটে যা দেশে দেশান্তরে, যেখান থেকে হোক উপযুক্ত কন্যার সন্ধান নিয়ে এসো, উপযুক্ত কন্যার সন্ধান নিয়ে এসো। উপযুক্ত কন্যার সন্ধান। হ্যাঁ মাতা, আমরা কন্যার সন্ধানে দেশ দেশান্তরে ছুটে গিয়েছি। যেখানে যেখানে উপযুক্ত কন্যার সন্ধান পেয়েছি, সেখান থেকে তাদের চিত্র নিয়ে এসেছি মাতা। এই দিন মাতা, বিয়ের উপযুক্ত কন্যার চিত্র দেখি দেখি। কি সুন্দর কন্যা! তার দেখো রে পুত্র, এখানে মানবী দানবী রাক্ষসী সমস্ত রকমের কন্যার চিত্র রয়েছে। বল পুত্র বল, কোন কন্যা তোমার পছন্দ? এদের মধ্যে আমার কোন কন্যা পছন্দ নয় মানো। এরা শুধু রূপে সুন্দরী। তুমি এমন কোন কন্যার সন্ধান করো মাতা, যে রূপেই নয়, বিদ্যায় বুদ্ধিতেও হবে নিদক্ষর। এদের থেকে উত্তম কন্যার সন্ধান আনতে হবে। তাই তোরা যা, যেখান থেকে হোক রূপে গুণে বিদ্যায় বুদ্ধিতে সুন্দর হয় এমন কন্যার সন্ধান নিয়ে এসো, এমন কন্যার সন্ধান নিয়ে এসো। আমরা উপযুক্ত কন্যার সন্ধান পেয়েছি মাতা। ওই পাতাল লোকে নাগরাজের কন্যা হীরাবতী। কিন্তু নাগরাজ ও হীরাবতীর স্বয়ংবরের করেছে আয়োজন। তাই সেই কন্যাকে বিয়ে করতে হলে আমাদের মহারাজকে স্বয়ংবর সভায় যেতে হবে। স্বয়ংবর ওই অহংকারী কন্যার স্বয়ংবর। আমি ওই কন্যার অহংকার চূর্ণ করে আমি ওই কন্যাকেই করিব বিবাহ। মাতা, আপনি আমায় আদেশ করুন মাতা, যেন ওই হীরাবতীর স্বয়ংবর জয় করে
তাকে তোমার পুত্রবধূ করে তুলতে পারি। আপনি কুটিরে ফিরে যান মাতা। আর ওরে মন্ত্রীবর, ওরে আমার সভাসদগণ, চলো এই মুহূর্তে আমরা ওই পাতাল লোক করিব বাবা। এই মুহূর্তে আমরা ওই পাতাল লোক করিব বাবা। পাতালপতি নাওরাজ তার কন্যা অহিলাবতীর স্বয়ংবর সভার আয়োজন করতে রাজমহলের দিকে করছে নাগমন। আর ভুলে থাকো বাজার বাজার ভেঙে তোমরা সইটা পাবে না। বাজার বাজার ভেঙে পাতালপতি নাগরাজ, যিনি তার কন্যা অহিলাবতীর স্বয়ংবর সভার আয়োজন করার জন্য রাজমহলে করেছেন আগমন। আর এই পাতালপতি নাগরাজের ভূমিকায় আপনাদের আলোক উদ্ভাসিত মহান নৃত্য রঙ্গমঞ্চের নৃত্য পরিবেশন করে দেখাবেন তিনি হলেন রঙ্গন আদিবাসী সম্বল মহল ছয় নৃত্য পরিচালক ওস্তাদ নরেশ রায়। Bye.
দিন হবে স্বয়ংবর সভা। দেশ বিদেশের বিভিন্ন রাজা রাজকুমারগণ এই স্বয়ংবর সভায় অংশ নেবেন। ওরে দ্বার রক্ষী, তোরা সমস্ত রাজা রাজকুমারগণকে এই স্বয়ংবর সভায় পাঠিয়ে না। সমস্ত রাজা রাজকুমারগণ আপনাদের সকলকে স্বয়ংবর সভায় জানাই সুস্বাগত। আপনারা নিজ নিজ স্থান করহ গ্রহণ, আমি স্বয়ংবর সভার কাজ আরম্ভ করি। অনেকটা কথা আছি, আমার কন্যা হিলাবতীকে এই স্বয়ংবর সভায় নিয়ে এসো, এই স্বয়ংবর সভায় নিয়ে এসো। যতদিন নাই করবি হাতে আর ততদিনে প্রাণ তবে দুঃখে গোপন বিড়ি রাখবি ভরে তুতে গোপন বিড়ি
রাখবি ভরে কুপে আরে ভাই আর কুপে ততদিন প্রাণ তলবে
তুমি তো জানো মা যে আজ তোমার সম্বল ওই দেখো মা দেশ দেশান্তরের কত রাজা রাজকুমার এসে উপস্থিত হয়েছে তাই তুমি তোমার মনোমতবার পছন্দ করে তার গলায় বড় মাল্য প্রদান করো পিতা আপনি তো জানেন পিতা আমি তাকে বিয়ে করবো যে আমার দুইটি শর্ত করিবে পূর্ণ আপনি সেই শর্তের কথা সকলকে জানিয়ে দিন পিতা তাই হবে মা তাই হবে শুনুন সমস্ত রাজা রাজকুমারগণ আমার কন্যা করিয়াছে মন যে আমার কন্যার দুইটি শর্ত করিবে পূরণ তাকেই আমার কন্যা স্বামী রূপে করিবে বরণ ঠিক আছে মহারাজ ঠিক আছে আপনার কথা আমরা সকলে মেনে নিলাম এখন বলুন মহারাজ আপনার কন্যার কি সেই দুটি শর্ত আপনার কন্যার কি সেই দুটি শর্ত তাহলে এটাই সেই স্বয়ংবর সভা কোথায় কোথায় সেই অহংকারী কন্যা ওরে পাষণ্ড দুষ্টমতিত রাজার এমন শৃঙ্খলার মাঝের আওয়াজ ভালো দেখিয়ে আমার কন্যার সভা কার্য বন্ধ করার সাহস দেখাস কে তুমি কি চাস এখানে আমি উশৃঙ্খল আমি উন্মাদ আমি পাষণ্ড আমি নির্বোধ আর তোমরা এই স্বয়ংবরের মতো পবিত্র সভার আড়ালে একে একে রাজ রাজকুমারকে হত্যা করে চলেছ তা কি আমি বুঝি না আমি ভিড় পুত্র খরচ আপনার অহংকারী কন্যাকে বিবাহ করে তোমাদের এই স্বয়ংবর সভার মৃত্যুর খেলাকে সমাপ্ত করে দেব এই দুষ্টমতি রাক্ষস তোমার হস্তমোহন না করিব সমর্পণ বেরিয়ে দাও
সংঘর্ষ হবে, তাহলে সর্বসমগ্রামীদের মতো করিব। পিতাশ্রী, না পিতাশ্রী না, আপনি এত উত্তেজিত হবেন না। আজকের এই শুভ দিনে আপনার হাতে অস্ত্র শোভা পায় না পিতাশ্রী। ও যখন এসে পড়েছে তখন ওকে একটা সুযোগ দেওয়া হোক। শোনো ঘাতক, বিয়েতে আমার দুটি শর্ত রয়েছে। যদি তুমি আমায় যুদ্ধবিদ্যায় ও বুদ্ধিতে পরাস্ত করতে পারো, তবে আমি তোমায় স্বামী রূপে পালন করে দেব। আর যদি তুমি পরাজিত হও, তবে হবে তোমার মৃত্যুদণ্ড। আজ তোমার অহংকার আমি করিব চূর্ণ। ওরে রাজকন্যা, আমি তোমার শর্তে রাজি। বলো, কিসের পরীক্ষা আগে দিতে চাও, বিদ্যার না বুদ্ধি? তুমি রাজি? তবে আগে হোক বুদ্ধির পরীক্ষা। কারণ পরাজিত হলে আমাকে আর কষ্ট করে মারতে হবে না। তাহলে শুরু করা যাক। তুমি আমায় প্রশ্ন করবে, আমি সেই প্রশ্নের উত্তর দেব। যদি উত্তর ভুল হয় তো আমি পরাস্ত। তুমি প্রশ্ন করবে? ত্রিবেণীকার পাখা ওঠে পরিবার ধরে। আচ্ছা তাই হোক, আমি তোমায় একটি গল্প বলি, শোনো। গল্পের মধ্যে থাকবে প্রশ্ন। শোনো, এক নগরে এক কামক ব্যক্তি বাস করত। সে রক্ষিতা নারীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। বিয়ে না করে তারা একে অপরের সঙ্গে লিপ্ত হয় এবং তাদের একটি কন্যা সন্তান হয়। ওই ব্যক্তির কাছে কন্যাটিকে ফেলে রেখে রক্ষিতা পালিয়ে যায়। কন্যার সেই রক্ষিতার থেকে সুন্দরী হলে ওই ব্যক্তি তাকে পরশীর কন্যারূপে পরিচয় প্রদান করে এবং সেই কন্যাটি রক্ষিতাতেও আরো রূপবতী হয়ে ওঠে এবং সেই রূপের বাহারে ওই কামক ব্যক্তি থাকতে না পেরে তার সঙ্গে সম্পর্কে লিপ্ত হয় এবং তাদেরও একটি কন্যা সন্তানের জন্ম হয়। এখন প্রশ্ন হলো, ওই যে কন্যা সন্তানের জন্ম হলো, সেই কন্যা সন্তান ওই পুরুষের কন্যা না নাতনি? কিন্তু খুব সহজ প্রশ্ন। সে হবে ওই ব্যক্তির কন্যা। ভেবে বলো রাজকুমারী। না, ওই কন্যা হবে ওই ব্যক্তির নাতনি। না না না, ওই কন্যা হবে ওই ব্যক্তির কন্যা। ভুল উত্তর হীরাবতী, ভুল উত্তর। শাস্ত্র মতে যদি ওই ব্যক্তি যখন বিয়ে করেনি তখন ওই কন্যার সঙ্গে তার কোনো সামাজিক সম্পর্ক নেই। তুমি পরাজিত হীরাবতী, তুমি বুদ্ধিতে পরাজিত। না, আমি পরাজিত হতে পারি না। এখন আমি নেব তোমার যুদ্ধবিদ্যার পরিচয়। ধারস্থ করো, আমার সঙ্গে যুদ্ধ করো। পরাজিত। তুমি আজ আমার কাছে পরাজিত হয়েছ। সত্যি তুমি বীর পুরুষ। আমি তোমার বিদ্যা বুদ্ধি বীরত্ব দেখে অতি প্রসন্ন। আমি তোমার সঙ্গে আমার কন্যার বিবাহ দিতে চাই। যাও মা হীরাবতী, যাও। তুমি ওই ঘটোৎকচের গলায় বরমাল্য করিয়ে তাকে স্বামী রূপে বরণ করে নাও। তাকে স্বামী রূপে বরণ করে নাও। অভিনয়
কি রূপ গো